আচ্ছা আমরা থিওরি ক্লাস শুরু করছি, তারপরে টাইম থাকলে প্র্যাকটিস করবেন, না হয়তো পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? সো আমাদের এই টোটাল সিলেবাসটার মধ্যে এই টার্মে ডিসি সার্কিট এবং এসি সার্কিট রিলেটেড দুই টাইপের প্রবলেমই থাকবে। আমরা জানি আমাদের কোশ্চেনের মধ্যে এবি পার্ট থাকে, সো ম্যাথ বাদেও খুব ছোট ছোট থিওরি বেসড কিছু কোশ্চেন থাকতে পারে। এখন আমরা আসি, যেহেতু এসি পার্টটা আমরা লাস্টে করেছি, ওইটা আমাদের মোটামুটি মাথায় আছে, ওটা থেকে শুরু করছি। আগেগুলো তো ভুলেই গেছি, তাই পরেই দেখি। সো ইফ উই স্টার্ট উইথ এসি, এসি থেকে আমাদের ম্যাথ করাতে হইছে দুইটা টাইপের। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে যে টাইপ 1টা খুবই সহজ। কিরকম? আমার কোনো একটা এইরকম কি থাকবে, ইকুয়েশন থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ধরনের জিনিসপত্রের ক্যালকুলেশনের জন্য যখন আমরা ক্যালকুলেটর ইউজ করব, তখন আমরা পাই এর মান কত দিব? 180 দিব, ঠিক আছে? এখন আমাদের প্রশ্নের মধ্যে কোন একটা সমীকরণ দেয়া থাকবে, সেটা হতে পারে cos রিলেটেড অথবা sin রিলেটেড। হ্যাঁ, এবং তার সাথে এখন আমি কথার কথা বলতেছি, সাপোজ হ্যাঁ যে 5 12 sin, এখন হচ্ছে কি এখানে বললাম সাপোজ 12ই বললাম, 12টি প্লাস এখানে আমি একটা ভ্যালু বললাম যে π/20, কথার কথা। তো আমাকে কি করতে হবে? এই সমীকরণটার সাথে তুলনা করে করে কিছু ভ্যালু বের করতে হবে, রাইট? কি কি ভ্যালু? আমরা এখান থেকে টাইম পিরিয়ড বের করতে পারি, ফ্রিকোয়েন্সি বের করতে পারি। কিভাবে বের করতে পারি জানি তো, ক্লাসেও করেছি, লাস্ট একটা স্লাইড আপলোড করেছি আমি, হাতে কিছু ম্যাথ করে সেগুলো স্লাইডের মধ্যে অ্যাটাচ করে দিয়েছি। ওই স্লাইডের ম্যাথগুলো যদি একটু চোখও বুলান, আই গেস বোঝা পসিবল। আমরা যদি আবার একটু রিপিট করি, এখানে কি দেখা যাচ্ছে? যদি আপনি এই দুইজনকে একই রকম মনে হচ্ছে না, এর সাইন এও সাইন, তো এই দুইজন একই ফ্যামিলির মনে হচ্ছে কিনা? আমরা যদি তুলনা করি 12 ইকুইভ্যালেন্ট, এখানে কি আছে? এ আছে। এ মানে কি? অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে কি? আমার কোনো একটা সিগন্যাল যদি থাকে, তার বিস্তার সর্বোচ্চ যে কোনো একদিকে আমার যে তরঙ্গটা আছে, সে যেই দূরত্ব অতিক্রম করে, সেটাই হচ্ছে কি আমাদের বিস্তার। আচ্ছা, সো আমরা ধরলাম, আমরা যদি দুটাকে তুলনা করি, প্রথম ভ্যালুটা আমরা কি বের করতে পারি বলেন তো? অ্যামপ্লিটিউড। সো অ্যামপ্লিটিউড A = এখন এখানে একটা কথা বলি, আমাদেরকে পরীক্ষায় একটু লক্ষ্য করতে হবে সমীকরণটা কার দেয়া, ভোল্টেজের নাকি কারেন্টের। যদি ভোল্টেজের দেয়া থাকে, এই অ্যামপ্লিটিউডের ভ্যালু এটা হবে, কিন্তু একক ভোল্ট হবে। আর যদি কারেন্টের সমীকরণ দেয়া থাকে, তাহলে আমার ইউনিট কি হবে? অ্যাম্পিয়ার হবে। তো এখানে আমি ধরে নিলাম আমার এটা ভোল্টের ইকুয়েশন দেয়া ছিল, সো 12 ভোল্ট। এরপরে আপনি যদি এই দুটো তুলনা করেন, টি বাদে বাকিটুকু যাই থাকবে সেটা কিন্তু কি? ওমেগা। এখন এখানে 13টি না থেকে 13 পাইটিও থাকতে পারে, ওইটা 13 পাই হিসেবে আপনারা দিয়ে দিবেন, মানে টি বাদে আপনার টি যা আছে পুরোটুকুই ওমেগা। হ্যাঁ, এখন এখানে আমি ধরে নিলাম 13 পাই আছে। কেন বলতেছি একটু পরে গেলে আমরা বুঝবো। সো আমি লিখলাম অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা = আমরা এখানে কত আছে? 13 পাই। এখন আমাকে বলে ওমেগার ইউনিট কি? রেডিয়াস পার সেকেন্ড, ঠিক আছে? এখন আমাকে যদি বের করতে হয় টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি, যেটাই আমি আগে বের করি না কেন, অন্যটা কি হবে? 1/ওইটা, রাইট? সো আমি যদি বের করতে চাই, আমি ধরলাম যে
করতে চাচ্ছি। সো আমরা কি পেলাম, ওমেগা ইজ ইকুয়াল টু পেলাম 13 পাই, ওমেগা ইজ ইকুয়াল টু হয় 2 পাই f ইজ ইকুয়াল টু 13 পাই। যদি আমার পাই থাকে তাহলে পাই পাই কাটাকাটি চলে যাবে, আর না থাকলে একটা ক্যালকুলেশনে পাই থাকবে, এতটুকুই পার্থক্য। সো এই ক্যালকুলেশন থেকে আমার f এর নিশ্চয়ই একটা ভ্যালু আমরা পাবো, তাই না? ক্যালকুলেট না করি, প্রসেসটা এখন বুঝি। হ্যাঁ, আমরা যখন কাজ করতেছি ক্যালকুলেটরের মোড কিসে থাকবে, আর যদি পাই এর ভ্যালু দিতে হয় আমরা কি দিব, 180 দিব। পাই সরাসরি লিখবো না, লিখলে 3.1416 আসবে। ওকে, যদি মোডের মধ্যে আমাদের কোনো প্রবলেম থেকে থাকে তো আমরা পাই না লিখে 180 লিখবো। আচ্ছা, এখন আমি ধরলাম f এর কোন একটা ভ্যালু পাবো, একক কি হবে, হার্টজ হবে। f এর ভ্যালু পেয়ে গেলাম, এখন t এর ভ্যালু কি হবে, 1/f। f এর যাই পাবো এটাকে 1 দিয়ে ভাগ করলে আমরা t পাবো, ইউনিট হবে সেকেন্ড। এখন মোটামুটি আমি সবই বের করলাম, কি বাকি আছে, দশা বা ফেজ। ফেজটা কত, π/20 ধরে নিলাম, 180/20। এটার ইউনিট ডিগ্রি হতে পারে, মানে ডিগ্রি হবে। সো 180/20 করলে কত হয়, কত, 9 ডিগ্রি। সবকিছু শেষ। এখন লাস্টে একটা কোশ্চেন, আমি কি বলেছিলাম যে এই সিগন্যালটা ড্রয়িং করা। সো আমার এখানে দশা 9 ডিগ্রি মানে কি, সে 0 থেকে শুরু হয় নাই, তাই না? সে 0 থেকে 9 ডিগ্রি পরে শুরু হয়েছে, which is আমি র্যান্ডম একটা জায়গা থেকে ড্রয়িংটা শুরু করলাম। সাইন আমরা 0 থেকে ড্রয়িং করা শুরু করি, যদি এটা কজ হতো উপর থেকে ড্রয়িং করা শুরু করতাম, দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। সো এখানে আমরা কি করব, ড্রয়িংটা কিন্তু এরকম একটা ওয়েভ আঁকলেই শেষ না, যে ভ্যালুগুলো পেলাম যতটুকু বসানো যায় বসাবো। এখানে কত, 9 ডিগ্রি, এখানে কত পেয়েছিলাম অ্যামপ্লিটিউড, 12 পেয়েছিলাম। এখানে আমরা এতটুকু কি টাইম পিরিয়ড না, টাইম পিরিয়ড যা পাই সেটাও লিখে দিতে পারি। সো কিছু ভ্যালু দিয়ে, মানে যাতে ওকে একদম এতিম না মনে হয়, কিছু ভ্যালু ইমপ্লিমেন্ট করে এরকম অ্যাকসেপ্ট কোশ্চেন উই ক্যান এক্সপেক্ট, বিকজ আমরা দুইটা টাইপের ম্যাথই করেছি। হ্যাঁ, এর পরের কনসেপ্টটা আমরা কি দেখেছি, পাওয়ার, তাই না? পাওয়ার দেখেছি না আমরা, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, এসব বিভিন্ন জিনিস আমরা দেখেছি। এখন এই কনসেপ্টটার জন্য আমাদের একটা জিনিস তো আমরা শিওর, যে পাওয়ারের জন্য আমাদের কি কি লাগবে, পাওয়ারের জন্য আমাদের ভোল্টেজও লাগবে, কারেন্টও লাগবে। এখন যেহেতু সময় স্বল্পতা আমরা অনেক কিছু শিখি নাই, কিন্তু আমরা ওহমের ল কিন্তু জানি, V = IZ হয়ে যাবে এসির জন্য, তাই না? যেটা আমার ডিসি সার্কিটের রেজিস্ট্যান্স বা R ছিল সেটার সমতুল্য আমার এখানে Z বা ইম্পিডেন্স হয়ে যাবে, একক কিন্তু ওহমই থাকবে। হ্যাঁ, সো আমরা V = IZ এই সূত্রটা ব্যবহার করে কোন খুবই সিম্পল সার্কিট থেকে I এর ভ্যালুটা বের করব, বের করে কি করব, V আর I এর যেই বিস্তারটা থাকবে সেগুলো ইউজ করে করে যখন যেটা দরকার সেই পাওয়ারগুলো আমরা বের করব। ওকে, এখন আমরা একটু পিছনে ফিরে যাই, যে আমরা ডিসি সার্কিটের মধ্যে কিভাবে কাজ করতাম, যাতে আপনাদের জন্য একটু ইজি হয়। এখন ধরেন আপনার এই একটা সার্কিট, এখানে V আছে, এখানে I আছে, কিন্তু এখানে বেশ কয়েকটা R আছে না? আমরা তো এরকম সার্কিটই করেছি, যে আমরা কি করেছি, সিরিজ প্যারালাল সলভ করে করে এইরকম একটা পর্যায়ে এনে কি করেছি, শুধু V = IR মানে ওইটা অ্যাপ্লাই করে I এর ভ্যালু বের করেছি, তাই না? এখনের কাজটা আমার এরকমই, কিন্তু এখানে কি থাকবে না, শুধু রেজিস্ট্যান্স থাকবে না। আমি লাস্ট ক্লাসে কি বলেছিলাম, ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের কথা বলেছিলাম না? এখন সব বাদ দেন, এতটুকু তো আমরা কনফিডেন্টলি জানি যে একটা সিরিজ সার্কিটে যা থাকবে সবাইকে আমি যোগ করতে পারবো, রাইট? সো আমি ধরলাম যে আমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর একটা ক্যাপাসিটরও থাকতে পারে, অথবা একটা
ইন্ডাক্টরও থাকতে পারে, যেই থাকুক, নান অফ মাই বিজনেস। কেন? কারণ ভ্যালুটা দেয়াই থাকবে আমাকে। যেমন ও দেখতে এরকম জিগজ্যাগ, ওর একটা ভ্যালু থাকে, ও দেখতে এরকম কয়লার মতন, ওর একটা ভ্যালু আছে, জাস্ট ওর একটা জে থাকে। আমি ক্যালকুলেটরে যখন উঠাবো আমার জে সহ উঠাতে হবে। আর ক্যালকুলেটরে জে নেই, ক্যালকুলেটরে আই আছে। যার যার কাছে ক্যালকুলেটর আছে বা নেই, ক্যালকুলেটরে আই থাকে, জে থাকে না। আর আমরা এখন যেভাবে জে 5 লিখি, ক্যালকুলেটরে 5i লিখবো। আর ক্যালকুলেটরে ক্যালকুলেশন করার আগে আমরা কমপ্লেক্স মোডে নিয়ে নিব, ঠিক আছে? এখন আমাকে বলে সাপোজ এখানে আমার 25 আছে, আর ক্যাপাসিটর আগে কিন্তু একটা মাইনাস থাকে, হ্যাঁ? আচ্ছা, এখন আমাকে বলেন তো যে এই দুইটা সার্কিটের মধ্যে আমার প্রথমে আমি Z টোটালি বের করি। V তো দেয়া আছে, V কত আছে বলেন তো এই সার্কিটে? 5 অ্যাঙ্গুলার 30। এটাও কিভাবে আসলো আমি এক্সপ্লেইন করছি। আর এখানেও V কত? 5 অ্যাঙ্গুলার 30। বের কি করতে হবে? I বের করতে হবে, তাই না? পাওয়ারের জন্য আমি কিন্তু আপনাদেরকে দুইটা অপশনই দেখাচ্ছি কিরকম হতে পারে, রাইট? ওকে, আই বের করতে হলে এখন আমার কি লাগবে? সার্কিটের ভি দেয়া আছে, আই আমি বের করতে চাই, কি লাগবে? জেড লাগবে, বা রোধ। এসি সার্কিটের রোধটাকে জেড দিয়ে প্রকাশ করি, করলাম। এখন আমার এখানে কিন্তু সিরিজ প্যারালাল কিছু সলভ করতে হবে না, কারণ সিরিজেই আছে, একটা সিম্পল সিরিজ সার্কিট, এর বাইরে আপনাদের কিছু আসবে না, হ্যাঁ? সো আমরা কি করব? 25 এর সাথে যোগ করে দিব। কি যোগ করে দিব? মাইনাস j5। পরে আলটিমেটলি এটা দেখতে কি হয়ে যাবে? 25 মাইনাস j5। এখন আপনাদের কোশ্চেন হতে পারে আমরা এত কিছু কেন করতেছি? ট্রাস্ট মি, আমরা 5টা কোশ্চেন করতে যে কোনো অপশনই পাই নাই, হ্যাঁ? না পড়ানো ছাড়া এই টপিকটা আর কোনো ওয়ে ছিল না। এখানে কি হবে? 25 প্লাস j5, ইউনিট কি হবে? ওহম। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এই জিনিসটা দেখতে এরকম কেন? এরকম কোনো কিছু তো কোনোদিন দেখি নাই যে 5 অ্যাঙ্গুলার 30 ডিগ্রি। এখন আমি বলি আপনার ভি এর ইকুয়েশনটা ছিল 5 sin 25t প্লাস 30 ডিগ্রি। এখন আপনি ক্যালকুলেটরে এটা উঠাইতে পারবেন না, এর জন্য এটাকে আমরা এরকম ফরম্যাটে নিয়ে নেই যে কি করি, আমার সূত্রটা হচ্ছে গিয়ে অ্যামপ্লিটিউড, অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে ফেজ। এখন আপনার ফেজ হইতেই পারে যে সে অরিজিন থেকেই শুরু হয়েছে, তার কোনো ফেজ নাই, তখন কি হবে? এই জায়গাটা 0, তখন 5 অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে, ঠিক আছে? যাই হোক, এখন 30 ডিগ্রি আছে। এখন আমরা বুঝলাম এই জিনিসটা কি। এখন যদি আমরা আই বের করতে চাই তাহলে কি করব? আই বের করতে চাইলে v বাই z করতে হবে, তাই না? v বাই z কিভাবে করব? সবার ফোনে অ্যাটলিস্ট ক্যালকুলেটর আছে, আই এক্সপেক্ট। সেই ক্যালকুলেটরই বের করে, বের করে এই ক্যালকুলেশনটা করে। ক্যালকুলেশনটা কিভাবে করব? মোডটাকে কমপ্লেক্সে রাখবো অবশ্যই। তারপরে কি করব? একটা ব্র্যাকেট দিব, 5 লিখবো, একটা অ্যাঙ্গেল সাইন আছে দেখবেন, ওই অ্যাঙ্গেল সাইন লিখে 30 লিখবেন, লিখে ব্র্যাকেট ক্লোজ করবেন, ভাগ চিহ্ন দিবেন, আবার ব্র্যাকেট দিবেন, দিয়ে কি করবেন? একবার 25 মাইনাস 5i আর একবার 25 প্লাস 5i, দুইটা আলাদা i এর ভ্যালু বের হবে। আই যে দেখা যায় ওই আই, হ্যাঁ, যে i দেখা যায় ওই i। এখন সবার ক্যালকুলেটর একভাবে চলে না। আমরা ম্যাথ করছি না, অর্ডিনারি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর কি ম্যাথ করছি আমরা? ম্যাথ কোর্স, গ্রাফের ম্যাথ করছি না ইন্টারে? ইন্টার পরীক্ষা তো দিচ্ছি আমরা
নাকি অটো পাস? ইন্টার দিছি তো আমরা, নাকি ইন্টার ছাড়াও আছে? মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, শুনেন, এই যে আমাদের সংখ্যা আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি, তাই না? বিভিন্ন একটা জিনিসকে আমরা কনভার্ট করে করে কি করতে পারি, চেঞ্জ করতেই পারি, রাইট? তো আমার সংখ্যা লেখার কয়েকটা টাইপ আছে। এইটা হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গুলার টাইপ। কথা না বলে একটু বোর্ডের দিকে তাকান। আপনার বন্ধু 3:30টার পরও আপনার বন্ধুই থাকবে, কিন্তু 3:30টার পরে আমি চলে যাব, ঠিক আছে? তো আমার এখানে এটা আইও হতে পারে, জেও হতে পারে, হ্যাঁ? আমি জে সহ ইকুয়েশন লিখতেছি। আরেকটা হচ্ছে কি পোলার টাইপ। পোলার কোনটা? আর থিটা। আপনারা যখন ক্যালকুলেটরের মধ্যে এই ফরম্যাটটা উঠাবেন, তখন কারো কারো ক্যালকুলেটরে, একটা সাদা ক্যালকুলেটর আছে, ওই ক্যালকুলেটরে সরাসরি মডেল বেসড, হ্যাঁ, সরাসরি এই ফরম্যাটেই আসে, তাহলে আপনার জন্য সহজ হয়ে যায়। কিন্তু সবার ক্যালকুলেটরে সেটা আসবে না। কারো কারো ক্যালকুলেটরে দেখবে প্রথমে একটা নরমাল ভ্যালু আসতেছে, তখন আপনাকে আবার ইকুয়াল দিতে হয়। আবার ইকুয়াল দিলে এই পার্টটা আসে, বড় একটা সংখ্যা আসে এবং কোনায় বামে হালকা করে আই উঠে থাকে। ওই আইটা খেয়াল না করলে অনেকে চোখেও পড়বে না। সবাইকে আমি রিকোয়েস্ট করব, একবার অ্যাট লিস্ট মনে করে পরীক্ষার আগে বাসায় এই ক্যালকুলেশনটা করবেন। না পারলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ক্যালকুলেশনটা আপনাদেরকে শিখিয়ে দিব। এই পরীক্ষাটা তো আমাদের ফার্স্ট পরীক্ষা না, তাই না? নাকি? সো ফার্স্ট এর পরীক্ষাগুলোর সময়ও কিন্তু আমি ইউনিভার্সিটিতে থাকবো। কারো যদি এই ক্যালকুলেশন নিয়ে প্রবলেম থাকে, অবশ্যই ফোন নিয়ে না, ক্যালকুলেটর নিয়ে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? সো আমি কিছু কিছু ক্যালকুলেটরে এই ফরম্যাটে রেজাল্ট পাবো, কিছু কিছু ক্যালকুলেটরে এই ফরম্যাটে পাবো। এখন যদি এই ফরম্যাটে পাই, সবকিছু যদি ক্যালকুলেটরই করে, আমারও কিছু বুদ্ধিমত্তা থাকা উচিত, ব্যাকআপ আমার জানা উচিত কিভাবে এর মধ্যে আর এর মধ্যে ট্রান্সফার করা পসিবল। আর এর ভ্যালুটা আমরা যদি এই ভ্যালুটা পেয়ে যাই, আর এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে কি √(x² + y²। আর থিটার ভ্যালুটা আমরা পাবো হচ্ছে কি tan ইনভার্স y/x। এটা আমরা ফিজিক্সেও পড়েছি, হায়ার ম্যাথেও পড়েছি, কিন্তু হয়তো প্র্যাকটিস না থাকার কারণে ভুলে গেছি। যাই হোক, আই এর একটা ভ্যালু আসবে। কেউ কি ক্যালকুলেশন করছেন? বলেন। 0.147 প্লাস 0.14 পোলারে নিয়ে বলবেন। পোলারে নিয়ে বলবেন 0.2 ডিগ্রি আচ্ছা, কোনটার জন্য? প্লাস j5 মাইনাস j5 কত আসছে বললেন? 0.2 অ্যাঙ্গেল 41.39। আচ্ছা, আর এটার জন্য 0.2 অ্যাঙ্গেল 18.75। 70 আচ্ছা 70, ওকে। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা দুইটা ক্যালকুলেশনই বুঝলাম। এখন আমি যে কোনো একটার জন্য সবগুলা পাওয়ার ক্যালকুলেশন করে দেখাচ্ছি, ঠিক আছে? ধরে নিলাম যে আমি এইটা রাখবো, এটা মুছে দিব, হ্যাঁ? এখন এইটার জন্য আমাদের সব ধরনের পাওয়ার ক্যালকুলেট করতে হবে। কি কি পাওয়ার আছে? রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ারের ইকুয়েশন কি? VI cos QV VI cos থিটা v থিটা v মাইনাস থিটা i। VI মানে কি? ভোল্টেজের যে অ্যামপ্লিটিউড আর কারেন্টের যে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে কি? বিস্তার। বিস্তার মানে কি? এই যে ডিগ্রির আগে যা ভ্যালু তাই। সো এখানে ডিগ্রির আগে ভ্যালু কত? 5, আর এখানে 0.2। সো 5 গুণন 0.2, এর সাথে গুণ হবে cos 30 মাইনাস 18 ডিগ্রি। এটা ক্যালকুলেটরে উঠাইলে যা আসবে তাই। এরপরে হচ্ছে গিয়ে রিঅ্যাকটিভ পাওয়ার। রিঅ্যাকটিভ পাওয়ার কি? VI sin থিটা v মাইনাস থিটা i। এখন আপনাদের প্রশ্নে ধরে 50 ডিগ্রি দেওয়া, তার মানে কি থিটা v ভ্যালুটা 0 ডিগ্রি। আমরা এই জায়গায় 0 তো বসাতে পারবো, যদি কারো অ্যাঙ্গেলের মান না আসে তার মানে
0 ডিগ্রি। এটা তো বুঝতেছি নাকি? সো রিঅ্যাকটিভ পাওয়ার গেল। আরেকটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ার কিছুই না, আপনার যে রিঅ্যাকটিভ পাওয়ারটা আসবে ওটার আগে যে বসাতে হবে। এখন রিয়েল পাওয়ারের একক কি? ওয়াট। না ম্যাম, রিঅ্যাকটিভ না না ওটা রিঅ্যাকটিভ পাওয়ার। রিয়েল পাওয়ার একক হচ্ছে ওয়াট ইনটু ওয়াট। ওয়াট। রিঅ্যাকটিভ পাওয়ারের একক VAR। VAR। ভোল্ট অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স। VAR। কমপ্লেক্স পাওয়ার কমপ্লেক্স পাওয়ার VAR ই হবে কমপ্লেক্স পাওয়ারের। হ্যাঁ, আর এটা কমপ্লেক্স পাওয়ারটা কি হবে? রিঅ্যাকটিভ পাওয়ার যা আসবে ভ্যালু তার আগে আপনি খালি একটা যে লাগায় অ্যানসারটা লিখবেন, এটাই। এটার কোনো ক্যালকুলেশন নাই। গেল। এরপরে আমাদের কি আছে? অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার জাস্ট VI। আর এটার একক কি? ভোল্ট অ্যাম্পিয়ার। VI মানে কি? 5 × 10.2। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরটা কি? cos θv minus θi। এই প্রসঙ্গে উল্লেখ্য যে লাস্ট আপনাদের যে স্লাইড দেয়া হয়েছে সেই স্লাইডে এই পাওয়ারগুলোর সংজ্ঞা এবং আমার হাতে করা কিছু ম্যাথের ছবি দেয়া আছে। সবগুলো না দেখলেও অ্যাটলিস্ট একটা যদি আপনি ফর্মুলা বুঝেন কিভাবে হয়েছে, বাকি সবগুলোও পারবেন। ঠিক আছে? সো এই ভ্যালুগুলো আমাদের ডিরাইভ করতে হতে পারে। আমাদের কি এখানে কোনো কনফিউশন আছে? আর ম্যাম পাওয়ার ফ্যাক্টর তো একক লেখা না, ডিগ্রির কোন একক থাকে? সো আমরা এখন পর্যন্ত যেই দুইটা টাইপ দেখলাম, এই দুইটা টাইপ ছাড়া এসি সার্কিটের মধ্যে কিন্তু আমরা আর কোনো ম্যাথ করিনি। আমাদের প্রথমটা হচ্ছে গিয়ে কোন একটা সাইনোসয়েড থেকে টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো বের করা, আরেকটা হচ্ছে কি এরকম কোন সার্কিট থাকবে, সেই সার্কিট থেকে প্রথমে আই বের করতে হবে এবং পরে আই আর ভি এর ভ্যালুগুলো ব্যবহার করে পাওয়ারগুলো বের করতে হবে। দ্যাটস ইট। এখন যদি আমি আসি যে থিওরিটিক্যাল কোশ্চেনস, হ্যাঁ, এসি থিওরিটিক্যাল কোশ্চেন আগে বলি। থিওরি এখন আপনাদেরকে তো থিওরি ওভাবে পড়ানো হয়নি, আসলে ডেফিনেশন টাইপ জিনিসপত্রই থাকবে। এখন এসি রিলেটেড থিওরি যদি বলি, আমাদের ডেফিনেশন গুলো দরকার হবে। আর ডেফিনেশন অল পাওয়ার, মানে রিয়েল পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার, এগুলোর ডেফিনেশন কিন্তু আছে। ঠিক আছে? তারপরে কি করব? পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, তারপরে আপনাদের স্লাইডের মনে হয় কিছু ডেফিনেশন ছিল যে অ্যামপ্লিটিউড সাইকেল কি কি বলে, ওগুলো দরকার নেই। হ্যাঁ, শুধু সবগুলা পাওয়ার, অল পাওয়ারের মধ্যে কিন্তু রিয়েল পাওয়ার, রিঅ্যাকটিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, এই পাওয়ারগুলো আসে। আর কি পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? আমার ভোল্টেজের যে ফেজ আছে এবং কারেন্টের ফেজ আছে তাদের পার্থক্যের কসাইনের ভ্যালুটাকেই পাওয়ার ফ্যাক্টর বলে। এরকম সুন্দর করে বাংলা ভাষায় লিখলে শূন্য পাবেন, ইংলিশে লিখতে হবে এই জিনিসটা। হ্যাঁ, দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাঙ্গেলস অর ফেজ ডিফারেন্স আমি বোর্ডে লিখে দিয়েছিলাম, ওইটা লিখতে হবে। আরেকটা কোয়েশ্চেন আমাদের যে এসি কেন বেটার, অথবা এটা আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে ডিসি ভার্সেস এসি, এসি কেন বেটার? বিকজ আমাদের যে সকল অ্যাপ্লায়েন্সেস আছে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, এগুলা ভোল্টেজ ডিফারেন্সে চলে। আর ভোল্টেজ ডিফারেন্স আমরা এসি থেকেই পাই, ডিসি থেকে আমরা ডাইরেক্ট ভোল্টেজ পাই। একটা কথা স্পষ্টভাবেই বলি, আপনাদের যদি থিওরি থাকে 2 বা 3 মার্কের থাকবে,
তাই না? বাকিটুকু তো ম্যাথ থাকবে। সো অতটুকুর মধ্যে আপনারা রিলেভেন্ট যদি একটু কিছু লিখে মার্কস দেয়া হবে। সো এসি আর ডিসি বেসিক পার্থক্যটা তো আমরা জানি যে ডিসি আমাকে কোনো ভোল্টেজ ডিফারেন্স দেয় না, আর আমরা যা ব্যবহার করি, যা এই যে আমাদের এসি বলেন, আমরা চার্জিং দিচ্ছি, সবগুলাই কি থাকে? ভোল্টেজ ডিফারেন্স থাকে। কিন্তু ডাইরেক্ট কারেন্টে কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকে না। আর কি পার্থক্য হয়? সো পার্থক্য বলুক আর যেটাই বলুক, মেইন কনসেপ্টটা হচ্ছে কি এসি বেটার, কারণ এসি আমরা রেগুলারলি ইউজ করি। এসি থেকে ভোল্টেজ ডিফারেন্স পাই, ডিসি থেকে পাই না। এই দুই তিনটা জাতের সেন্টেন্স লিখলেও কিন্তু হবে, রাইট? আমি একবার একটা কোর্স নিয়েছিলাম মাইক্রোপ্রসেসর, হ্যাঁ। সো মাইক্রোপ্রসেসরের আমি ডেফিনেশন জিজ্ঞাসা করেছিলাম, কেউ লিখেছে মাইক্রোপ্রসেসর হচ্ছে মেমোরি কার্ড। ওটাতে তো আর মার্ক দেওয়া যায় না। সো রিলেভেন্ট জিনিসপত্র আমাদের লিখতে হবে, রাইট? এখন এগুলা বাদে আমাদের এসি থেকে পড়ার মতো থিওরির কিছু নাই। সো আমরা এসি পার্টটা ডান করলাম। এখন আমাদের কি লিখতে হবে? ঠিক আছে, এখন যেহেতু থিওরিটাই বললাম আগে, সো ডিসি থিওরিটা আগে ডিসকাস করি। আচ্ছা, ডিসি থেকে থিওরি আসার মতন কি আছে? ম্যাম নোটটাকে বলে, মেশটাকে বলে। ম্যাম ল্যাব ভাইবা হিসেবে যেগুলো দিচ্ছেন এগুলো হবে না? সরি, ল্যাব ভাইবা হিসেবে যেগুলো দিচ্ছেন, হ্যাঁ ইয়াতে, হ্যাঁ, ওগুলো ল্যাবের জন্য। আমরা এখন ফাইনাল এক্সাম নিয়ে কথা বলছি। ম্যাম আমাদের এই ক্লাস থেকে সার্কিটে শেষ হবে নাকি? হ্যাঁ, হয়ে যাবে। বাট ক্লাসের পরে ল্যাব প্র্যাকটিসের টাইম আর কি পাবেন না, যেহেতু আরেকটা ক্লাস আছে। আচ্ছা, এই বইটা একটু ফাস্ট শোনার 5 মিনিট। আমরা কি কি টপিক পড়েছি বলেন তো? ম্যাম শুরু থেকে এগুলো ভোল্টেজ, রেজিস্ট্যান্স, প্রথম কারেন্ট। থিওরিটা আমাদের জানা উচিত যে সোর্স ট্রান্সফরমেশন কি। আরেকটা আমাদের জানা উচিত সুপারপজিশন কি, এবং সুপারপজিশন থেকে আরেকটা জিনিস আমাদের জানা দরকার, স্টেপস। স্টেপগুলো কি লিখতে হবে? হ্যাঁ, এটা জানলে তো নোট করতে হবে। তুই এটা জানলে পরীক্ষা দিতে পারবি। শোনেন, স্লাইডে দেয়া আছে। প্রথম কথা, একটা আমি থিওরি 7 থিওরি লিখে একটা স্লাইড আপলোড দিছি। ওখানে আপনাদেরকে আমি কিন্তু বইও দিছি। ওই বইটা আমি স্ক্রিনশট নিয়ে দেই, কারণ আপনাদের বইটা খোলারও সময় হবে না। হ্যাঁ, সো সুপারপজিশন কাকে বলে এটা তো আমরা জানি যে এটা একটা সার্কিট সলভিং থিওরাম, রাইট? সুপারপজিশন আমরা কিভাবে কাজ করাই? প্রথমে লক্ষ্য করি যে একটা সার্কিটে কয়টা সোর্স আছে। এখানে উল্লেখ্য যে আপনার সোর্স এরকম হইলে নো সোর্স, এটাকে আপনি নরমাল এলিমেন্ট হিসেবে কাউন্ট করবেন। কোন সোর্সগুলোকে সোর্স চিন্তা করবেন? কেবলমাত্র এমন দেখতে যে কয়টা থাকবে সার্কিটে, রাইট? সো যে কয়টা সোর্স আছে প্রত্যেকটার জন্য প্রতিবার আমাকে সার্কিটটা সলভ করতে হবে, রাইট? প্রতিটার সময় একজনকে অন রাখতে হবে, বাকি সবাইকে অফ রাখতে হবে। সেইভাবে করে যে কয়টা সোর্স থাকবে সে কয়টা সোর্সের জন্য বারবার আমি সার্কিটটা সলভ করব। 3টা স্টেপ দেয়া আছে আপনাদের ওইখানে, যে ফার্স্ট অফ অল যে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ সোর্সেস, আর তারপরে ওই কয়টার জন্য প্রতিবার প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য সার্কিটকে আপনি সলভ করবেন, এবং লাস্টে প্রতিটা সলিউশনকে আপনি সাম করবেন। আর কি করছি আমরা? নোডাল অ্যানালাইসিস করতে। আর একটা থিওরি হচ্ছে গিয়ে থেভেনিনের একটা বন্ধু আছে না, নর্টন থিওরেম। নর্টন বাদ। থেভেনিন আর নর্টন হচ্ছে কি সোর্স ট্রান্সফরমেশন, একজনের সোর্স ট্রান্সফরমেশন আরেকটা।
থেকে, ঠিক আছে? ঠিক আছে, লেখা হয়েছে? লিখেছেন? মুছবো? নিচে নিচে সো তিনটা। একটা সোর্স ট্রান্সফরমেশন কাকে বলে? কাকে বলে? যে আমার যে কোনো একটা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তরের প্রক্রিয়াকে সোর্স ট্রান্সফরমেশন বলে। কনভার্টিং এনি ভোল্টেজ সোর্স ইনটু আ কারেন্ট সোর্স ইজ কল্ড সোর্স ট্রান্সফরমেশন। এক লাইনে, নাম্বারও একই থাকবে। এরপরে আমরা কি করেছি? ফার্স্ট যে জিনিসটা আমরা করেছি সেটা হচ্ছে গিয়ে নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিসের জন্য আমরা বইয়ের এক্সাম্পল গুলো করব। বইটা আছে পোর্টালে, পেজ নাম্বার বলতেছি আমি, বা এক্সাম্পলের নাম্বারগুলোই বলছি। আপনাদের নোডালের একটা স্লাইড দিয়েছিলাম, ওইখানেও কিন্তু এগুলোই দেয়া আছে। সুপার নোড আছে, মারাত্মক বোর্ড। আচ্ছা জুড়ে দিয়ে দাও। তোমার তিনটা দেওয়া তিনটা নোট में এই গল্পগুলা বইয়ের 85 পেজ থেকে আছে। বইয়ের 85, হ্যাঁ, বইয়ের কর্নারের পেজে 85 লেখা। लोड एनालिसिस सेकंड पार्ट से वीडियो देखने वाला আমরা নোডাল অ্যানালাইসিসের জন্য, হ্যাঁ, এখানে কিন্তু আসল নোড, সুপার নোড সব আছে। এগুলোর জন্য আমরা এই কয়েকটা জিনিস করব, ঠিক আছে? তারপরে সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশন আলাদা করে বইয়ে ওইরকম কোনো কিছু নেই, এবং সোর্স ট্রান্সফরমেশনের প্রসেস কিন্তু আমরা জানলেই পারবো। এর জন্য আমরা পিডিএফটা জাস্ট চোখ বুলাবো, ম্যাথগুলো করে দেয়া আছে, জাস্ট ওখান থেকে চোখ বুলিয়ে আমরা একটা আইডিয়া নিব যে কিভাবে হচ্ছে। সোর্স ট্রান্সফরমেশন আমার মতে নিয়মটা জানলেই সলভ করা সম্ভব, যারা ক্লাস করছেন অ্যাটলিস্ট। আমরা কি করব, যে জায়গাটার ভোল্টেজ বা কারেন্ট বের করতে বলবে ওকে বাদে বাকি সবাইকে বারবার সোর্স ট্রান্সফরমেশন করব। যদি দেখি সিরিজে দুইটা ভোল্টেজ আছে যোগ করব, আর যদি দেখি প্যারালালে দুইটা কারেন্ট আছে তাহলে তাদেরকে যোগ করে একটা লিখতে পারবো, রাইট? এরপর আমাদের কি আছে? সুপারপজিশন। সুপারপজিশন থেকে আমরা কি করব?
এক্সাম্পল কেন দিতেছি বলেন তো? প্র্যাকটিস। কারণ এক্সাম্পল গুলো বইয়ে করে দেওয়া আছে। আপনারা যে কোন একটা প্রশ্ন সলভ করবেন ওই ধৈর্যটুকুও তো নাই আপনাদের। শোনেন, প্র্যাকটিস প্রবলেম কিন্তু সলভ করে দেয়া থাকে না, আর এক্সাম্পলটা করে দেয়া থাকে, একই সাথে সবাইকে পাবেন। এটা বইয়ের পেজ 131 আর এটা হচ্ছে কি বইয়ের পেজ 85। হ্যাঁ, সোর্স ট্রান্সফরমেশনের জন্য কি করব? পিডিএফটা দেখব, যে পিডিএফটা আমি আপলোড করেছি। এরপরে আমাদের আরেকটা কি টপিক আছে? শেষ টপিক থেভনিনস। থেভনিনস দিয়ে আমরা কি করেছি? কোন একটা সার্কিটকে সলভ করে আরএল এর ভ্যালু বের করেছি, তাই না? ওই যে ওই ক্লাসটা পাই না। আচ্ছা, এটার জন্য আগে কি করব সেটা বলে নেই। আচ্ছা, শেষ, ঠিক আছে? এটার পেজ নাম্বার হচ্ছে কি বইয়ের 140। এই টপিকটা বইয়ে আছে হচ্ছে গিয়ে 140 এ। এখন আমি একটু কথা বলবো, এই পার্টটা লেখা হয়েছে। আচ্ছা, আমরা ইউজুয়ালি কি করেছি? একটা কোন টাফ সার্কিটকে সলভ করেছি। কার অ্যাক্রসে সলভ করেছি? এরকম কোন একটা এবি টার্মিনালের অ্যাক্রসে একটা টাফ সার্কিটকে সলভ করে আমরা কি করেছি? একটা রেজিস্ট্যান্স আর একটা ভোল্টেজ সোর্স এনেছি। এখন আমি ধরলাম এই টার্মিনালে আমার একটা এরকম রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, এটার ভ্যালু আমরা জানি না। সো হোয়াট উইল উই ডু? এটার যা ভ্যালু থাকবে এটার ভ্যালু সেম থাকবে, রাইট? সেম থাকলে কি হবে? আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো। পাওয়ারের সূত্র কি? আচ্ছা, তার আগে বলি, এরকম একটা সিম্পল সার্কিটে ভোল্টেজ জানি, কারেন্ট জানি। ভোল্টেজ কি? VTH, যা আছে তা। আর এটা কি? RTH। এটাও কি? RTH। এটার ভ্যালু আমরা জানি না, কিন্তু আমরা থেভনিন সলভ করে বলবো RTH এর মান যা, RL এর মান যখন এটা হবে তখনই আমি সর্বোচ্চ পাওয়ার পাবো। তাই RL এর ভ্যালু আমি টিউন করব RTH এর ভ্যালুর সাথে। এটা এই ধরনের ম্যাথ আমি ক্লাসে করাইছি, যারা মিস করছে ওই লেকচারটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি নিচে প্লেলিস্ট চেক করছি, প্লেলিস্টে একটু কষ্ট করে দেখেন। হ্যাঁ, ক্লাসে আমি এরকম ম্যাথ করাইছি। সো P ম্যাক্সিমাম এর জন্য আমি I²R এই ভ্যালুটা ইউজ করব। এই ভ্যালুটা ইউজ করব। আইটা কোথা থেকে পাবো? এই যে এখান থেকে পাবো। আর এই আরটা কি? এই যে এটার ভ্যালুটা। সো এইভাবে সলভ করলে আমরা থেভনিন পুরাটুকু কমপ্লিট কোশ্চেন সলভ করতে পারবো, রাইট?